সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি এগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসার আজকের পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের পাঠানো কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর জাহিদুর রহমান, চেয়ারম্যান উদ্যানতত্ত্ব বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আর আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি ত্রিনা ইসলাম। আমরা চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। স্যার, কেমন আছেন? অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, করোনাকালীন সময়ে আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ধন্যবাদ আপনাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই সাথে দর্শক মণ্ডলী যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও আজকের অনুষ্ঠান দেখার জন্য স্বাগত জানাচ্ছি। মানুষের কিন্তু অনেক জিজ্ঞাসা তাদের মধ্যে আছে অবশ্যই, এবং আমরা চাই তারা আমাদেরকে প্রশ্ন করুক। সেই প্রশ্ন উত্তর দিয়েই আমরা সাজিয়েছি আমাদের এই অনুষ্ঠানটি। আমরা একটু সেই প্রশ্নের দিকে যাই। স্যার, আমরা প্রথম প্রশ্নটা একটু নেই। খলিল জামান রংপুর থেকে জানতে চেয়েছেন, তিনি বেগুন চাষ করেছেন, গাছের বয়স প্রায় 2 মাস। এখন বেশ কিছু বেগুন গাছের কাণ্ডের ভেতরে প্রথমে কালো হয়ে যাওয়ার পর ওই ডাল ভেঙে পড়ে যাচ্ছে। কি ব্যবস্থা নিলে গাছের ডাল শুকানো রোধ করতে পারবেন তিনি? এনার যে সমস্যা সেটা হচ্ছে এক ধরনের ছত্রাক। এই ছত্রাকের আক্রমণ হলে প্রথমে পাতার গোড়ায় এক ধরনের সাদা দাগ পড়ে, তারপর ওই দাগটা কালচে হয়ে যায়, ফলে ওই পাতাটা শুকিয়ে যায় এবং ওই যে জায়গায় কাণ্ডটা থাকবে, পাতার কাণ্ড, ওই জায়গাটা শুকে ঢলে পড়ে যাবে, ফলে উপরের অংশ কিন্তু মরে যাচ্ছে। এটা এক ধরনের ছত্রাক। এই ছত্রাক দমনের জন্য ওনাকে অবশ্যই ছত্রাকনাশক দিতে হবে, যেমন সিকিউর এক ধরনের ছত্রাকনাশক। এটা 2 ml পার লিটার পানির সাথে মিশিয়ে অবশ্যই 7 দিন পর পর 3 থেকে 4 বার দিলে হয়তোবা এই ছত্রাক আর থাকবে না। যে আমাদের দেশের কিছু টেকনিক, খুব ঘরোয়া টেকনিকে বলা যায় যে প্রথমত যখন চারা লাগাবে তার আগে জমি তৈরির সময় শতাংশ প্রতি 4 কেজি ডলচুন, যেটা গ্রামেগঞ্জে পাওয়া যায়, ডলচুন ভালোভাবে মাটির সাথে দিতে হবে। তারপর শতাংশ প্রতি 85 গ্রাম ব্লিচিং পাউডার, এটা সব জায়গায় পাওয়া যায়। ব্লিচিং পাউডার দাম অনেক সস্তা, হয়তো হাফ কেজির দাম 50 টাকা। এটা শতাংশ কেজি প্রতি যদি 50 কেজি দেওয়া হয়, এবং সেই সাথে যখন এগুলি দিয়ে ভালোভাবে মাটি তৈরি করলে এই যে ওনার যে সমস্যা ছত্রাক, এই ছত্রাক কিন্তু মারা যাবে এবং মাটিটা শোধন হবে। মাটি যখন শোধন হবে তখন সেই জায়গায় আমরা চারা শোধন করে নেব। চারা শোধনটা কীরকম? আমি ব্যাভিস্টিন, নোয়েন অথবা এই জাতীয় যে কোনো ঔষধ চারা যখন লাগাবো তার সেই সময় আমি 30 মিনিট চারার গোড়াটা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে লাগালে দেখা যাবে বেগুনের অনেক সমস্যা থেকে বেগুন গাছকে রক্ষা করা যাবে। আচ্ছা স্যার, আমরা একটু পরবর্তী প্রশ্নটাতে যাই। ঝিনাইদহ থেকে রফিক শেখ জানতে চেয়েছেন, তিনি প্রতি বছর মরিচের চাষ করেন, এ বছরও করেছেন। 1 মাস যাবত কাঁচা মরিচ বিক্রি করছেন, কিন্তু ঠিক গত 1 সপ্তাহ আগে থেকে পোকা তার ক্ষেতের মরিচের পাতা ও ফলে আক্রমণ করছে। এখন কিভাবে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করতে পারবেন? ধন্যবাদ ওনাকে। যে মরিচ গাছে ওনার পোকা কি ধরনের সেটা উনি উল্লেখ করেন না, তবে আমার কাছে যেটা মনে হয় মরিচ গাছে এই সময় যে পোকাগুলি আসে সেগুলো হচ্ছে এক ধরনের থ্রিপস, মাইটস এবং অ্যাফিড। এই 3টা পোকা, এগুলি দমন করার জন্য মরিচ গাছের প্রথম থেকেই যখন গাছ একটু বড় হওয়া শুরু করবে তখন থেকেই কমপক্ষে 7 দিন পর পর ইনসেকটিসাইড স্প্রে করতে হবে। এই ইনসেকটিসাইড যদি সরাসরি স্প্রে করে, যেগুলি কেমিক্যাল সিনথেটিক ইনসেকটিসাইড, এগুলি কিছুটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই জন্য আমি তাকে পরামর্শ দেবো, কিছু বায়োপেস্টিসাইড রয়েছে, যেমন ইস্পাহানি এগ্রো লিমিটেডের ইকোমেক, এটা একটা বায়োপেস্টিসাইড, এটা দিলে ততটা ক্ষতি হয় না। এই জন্য ইকোমেক 1 ml পার লিটার পানির সাথে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করবে। ভোলা থেকে বিশ্বজিৎ কুমার দাস জানতে চেয়েছেন, তিনি নতুন পানের বরজ করেছেন, পান গাছের আগা থেকে গিট পচে নিচের দিকে আসছে, আর পাতাগুলোর মধ্যে প্রথমে হলুদ দাগ হচ্ছে, তারপর গোলাকার কালো হয়ে পচে যাচ্ছে। খুব সুন্দর করে উনি বর্ণনা করেছেন যে পাতাগুলোর কি অবস্থা। এখন কিভাবে তিনি পান গাছ ও পাতার পচে যাওয়া প্রতিহত করতে পারবেন? এটা তো আসলে বর্ষা এখনো কিছুটা আছে, এই বর্ষার সময় এই সমস্যাটা বেশি হয়। পান গাছের 2 জায়গায়, পাতাতেও পচন হয় এবং কাণ্ডেও পচন লাগে। যদি কাণ্ডে পচন লাগে তাহলে ওই কাণ্ডের ওই জায়গাটা পচে গিয়ে ঢলে পড়ে, কাণ্ডটা পুরো গাছটা ঢলে পড়ে উপরের অংশটুকু, তখন উপরে কিন্তু তার পাতা হয় না এবং এটা মারাত্মক ক্ষতির সৃষ্টি হয়। এটা এক ধরনের ছত্রাক জাতীয় রোগ। এটা দমন করার জন্য উনি, এখানেও আমি বলবো যে যদি বায়োপেস্টিসাইড ইউজ করে, যেমন বায়োশিল্ড, এটা ইস্পাহানি এগ্রো লিমিটেডের একটা প্রোডাক্ট, এটাও উনি 7 দিন পর পর স্প্রে করতে পারেন। এছাড়া ওনাকে খেয়াল রাখতে হবে যে পানির বরজ, এটাতে কিন্তু সরাসরি রোদ পৌঁছা যাবে না। যদি পানির বরজে সরাসরি রোদ পৌঁছে তাহলে কিন্তু
এই ছত্রাক থেকে শুরু করে সব ধরনের রোগের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য পানির বরজটা যেহেতু উনি নতুন, আমার মনে হয় যে পানির বরজে ছায়ার ব্যবস্থা ঠিকমতো করতে পারেননি। আপনি যদি খেয়াল করলে দেখবেন যে পানির বরজটা কিন্তু উপর দিয়ে ঢেকে দেওয়া হয় খড় দিয়ে বা কোনো কিছু দিয়ে, যাতে সূর্যের আলো সরাসরি না পৌঁছে। সেই সাথে নিষ্কাশনী ব্যবস্থা করতে হবে, যেহেতু আলো পৌঁছে না, ভিতরে স্যাঁতস্যাঁতে থাকতে পারে, সেটাও খেয়াল রাখতে হবে যাতে বর্ষার পানিটা জমে না যায় এবং আগাছা যাতে না হয়। এইভাবে ব্যবস্থা নিলে দেখা যাবে যে ওনার পানির যে সমস্যা সেটা আর থাকবে না। ধন্যবাদ স্যার। আরও কিছু প্রশ্ন আছে, আমরা একটা ছোট বিরতি নিব, বিরতির পর এসে সেই প্রশ্ন উত্তরগুলো আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, ইস্পাহানি এগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গেই থাকুন। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি এগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায়। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। স্যার, বিরতির আগে কথা বলছিলাম, কিছু দর্শক আমাদেরকে প্রশ্ন করছিলেন, সেই প্রশ্নের উত্তরগুলি আপনি দিচ্ছিলেন খুব সুন্দর করে। আমরা সরাসরি আরেকটি প্রশ্নে চলে যাই স্যার। চাঁদপুর থেকে মোহাম্মদ সাইফুল জানতে চেয়েছেন, তার 12 বছর বয়সী বেশ কিছু নারকেল গাছ আছে। আগে নারকেল বেশ বড় হলেও গত 1 বছর যাবৎ ফল অনেক ছোট হচ্ছে এবং ভেতরের পানি শুকিয়ে ঝরে যায়। এখন কি ব্যবস্থা নিলে ফলগুলো টিকে থাকবে? সেক্ষেত্রে আপনার কি পরামর্শ? ধন্যবাদ ওনাকে। যে নারিকেল গাছের যে সমস্যা সেটা আসলে খুব মারাত্মক সমস্যা। তো ওনার যে সমস্যা সেটা বেশ কতগুলি কারণে হয়েছে। তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে পুষ্টিগত সমস্যা। নারিকেল গাছের পুষ্টি যদি ঠিকমতো না হয় তাহলে ফলগুলি বড় হবে না এবং ভিতরে পানির পরিমাণ কমে যাবে, অথবা অনেক সময় দেখা যায় পানি হয় না। আচ্ছা, পানি যেহেতু একটা লিকুইড এন্ডোস্পার্ম, এই জন্য দেখা যাবে পানি নাও তৈরি হতে পারে। এই জন্য ওনাকে গাছ প্রতি 100 গ্রাম করে টিএসপি এবং এমপি এবং 20 গ্রাম করে বোরিক অ্যাসিড বা বোরন, এই দুটার অভাবেই আসলে নারিকেল গাছের ভিতরে যে পানি সেটার সমস্যা হতে পারে। এবং সেই সাথে আমি গাছ প্রতি 1 থেকে 1.5 কেজি খাবার লবণ, সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট, যেটা এইটা নারিকেল গাছের গোড়া থেকে 1.5-2 ফুট দূরে চারদিকে 6 ইঞ্চি গর্ত করে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবে। এরপর উনি যেটা করবেন সেটা হচ্ছে নিয়মিত সেচ দিবেন। দেখা যায় সেচের অতিরিক্ত সেচ অথবা শুষ্কতা, এই দুটার কারণে বোটার কাছে এক ধরনের হরমোন সিনথেসিস হয়। এই হরমোনের কারণে নষ্ট হয়ে যায়, ফলটা বোটা শুকে পড়ে যায়। এই জন্যই নিয়মিত ওনাকে সেচ দিতে হবে। আমরা পরের প্রশ্নটা নেই। ভোলা থেকে লিমন হোসেন জানতে চেয়েছেন, তিনি গত মৌসুমে ক্যাপসিকাম চাষ করেছেন। ক্যাপসিকাম এটা খুবই এখন খুব জনপ্রিয় হয়ে উঠছে ধীরে ধীরে, কিন্তু ফলন ভালো না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই মৌসুমে ঠিক কী পদ্ধতি অনুসরণ করলে এবং কিভাবে পরিচর্যা করলে একটু ভালো ফলন তিনি পেতে পারেন? ধন্যবাদ ওনাকে। ক্যাপসিকাম আসলে আমাদের এখন একটা হাই ভ্যালু ভেজিটেবল ক্রপ, এবং আমি আপনাকে বলি যে আমি কিন্তু ক্যাপসিকামের ওপরই মাস্টার্স এবং পিএইচডি দুটাই ক্যাপসিকামের ওপরে আমার ছিল। তো ক্যাপসিকাম চাষ করার আগে যে কাজটা অনেক করতে হবে, ভালোভাবে বীজটা শোধন করে নিতে হবে এবং তার আগে বীজটা জাত নির্বাচন করতে হবে। জাতের সময় জাত নির্বাচন করতে না পারলে দেখা যাবে যে জাতের বিয়ারিং কম হয়েছে কোনো কোনো জাতের। এই জন্যই ওনাকে আমাদের দেশে সুইট করে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে 2টা জাত বের হয়েছে, বাড়ি ক্যাপসিকাম 1-2 যে কোনো একটা উনি সিলেক্ট করতে পারেন। এরপর এই সময়ে ওনাকে চারা তৈরি করে নিতে হবে। এখনই উপযুক্ত সময় চারা তৈরি করা। চারা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে চারাটা যেন উনি নেট দিয়ে ঘিরে রাখে, কারণ এই যে এই জায়গাতে এই ছত্রাক অ্যাফিডের আক্রমণ হয়। আর এই অ্যাফিডটা আমি আগেই বলেছি যে ভাইরাসের বাহক, আর ক্যাপসিকামের বড় শত্রু হচ্ছে ভাইরাস। এরপর ওনাকে জমি ভালোভাবে তৈরি করে সেপ্টেম্বর-অক্টোবর মাসে চারা রোপণ করতে হবে। চারা রোপণের সময় অবশ্যই ওনাকে একটু উঁচু বেড তৈরি করতে হবে। আর ক্যাপসিকাম ভালো ফলন পেতে হলে সম্পূর্ণ জমিটা ওনাকে অবশ্যই নেট দিয়ে, প্লাস্টিকের নাইলন নেট, যেটাকে আমরা ফিশিং নাইলন নেট বলে থাকি, এটা দিয়ে ঘিরে দিতে হবে। কারণ প্রচুর পরিমাণে কিছুক্ষণ আগে আমরা যে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম যে পোকা মরিচে লাগে, ঠিক ওই রকম এটাকে অবশ্যই নেট দিয়ে ঘিরে নিতে হবে। এরপর আমরা যে কাজটা করি না সেটা হচ্ছে, যার কারণে ফলনটা কমে যায়, সেটা হচ্ছে যে ক্যাপসিকাম গাছের প্রথমে যে ফুলটা আসবে সেই ফুলটা অবশ্যই ভেঙে দিতে হবে। এটা অনেক কৃষক করে না। এই একটা ফুল যদি ভেঙে না দেয়
এবং কমপক্ষে 3টা ফুল ভেঙে দিতে হবে। 3টা ফুল ভেঙে না দিলে এই গাছ থেকে 4টার বেশি ফল আশা করা যাবে না, 4টা থেকে 5টা। আর প্রথম 3টা ফুল যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই গাছ থেকে 20, 25, 30টা করে ফল পাবে। আমার মনে হয় উনি আসলে কখনোই এই ফুলগুলো প্রুনিং করে নেই। ফুল প্রুনিং কৃষকরা করতে চায় না, কারণ প্রথম ফুল আসছে আমি ভেঙে দিলে কেমন লাগে, এই জন্য আসলে করতে। এই 3টা ফলকে আমরা কিং ফ্রুট বলে থাকি। সমস্ত যে পুষ্টি উপাদান এই 3টা ফলের মধ্যে যায়, গাছ দুর্বল হয়, ভেজিটেটিভ গ্রোথ হয় না, তখন আসলে ফলনটা কমে যায়। হ্যাঁ, ধন্যবাদ স্যার। লিমন হোসেন সাহেবকে অবশ্যই একটু অ্যাপ্রিশিয়েট করা উচিত। খুব আননোন একটা সবজি নিয়ে তিনি কাজ করেছেন। গত বছর তিনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরও এখনো চাচ্ছেন একটু সেখানে একটু আবার একটু ভালো ফলন কিভাবে করা যায়। আমরা একটা বিরতিতে যাই স্যার, আবার ফিরবো এই আলোচনায়। দর্শক, ইস্পাহানি অ্যাগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায় নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দেখছেন স্পাহানি এগ্রো লিমিটেড নিবেদিত কৃষি বিষয়ক জটিল প্রশ্নের সহজ সমাধান নিয়ে অনুষ্ঠান দীপ্ত কৃষি জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায়। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। স্যার, বিরতির আগে কথা বলছিলাম ক্যাপসিকাম নিয়ে, তো আমরা এবার একটু কথা বলি ডালিম গাছ নিয়ে। একজন আমাদের দর্শক বুশরা মিরপুর, ঢাকা থেকে তিনি জানতে চেয়েছেন, তিনি 2 বছর পূর্বে 8টি ডালিম গাছ লাগিয়েছেন, গাছে কিছু ফল আসলেও পরিপক্ক হয় না, এখন তিনি কি ব্যবস্থা নিতে পারেন? এর কারণটা হচ্ছে বেশ কতগুলি কারণ রয়েছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হল পুষ্টিগত কারণ, যেটা আমি আগেই বলেছি যে আমরা ফল গাছে কিন্তু সার দিয়ে থাকি না, পুষ্টির কথা চিন্তাই করি না, অথচ সে ফল থেকে আমরা পুষ্টিটা পাই। এই জন্যে ওনাকে ডালিম গাছে এখন প্রতিটি ডালিম গাছের চারপাশে গর্ত করে 6 ইঞ্চি গর্ত করে ডালিম গাছের গোড়া থেকে 1 থেকে 1.5 ফুট বা 2 ফুট দূরে গর্ত করে কিছু সার দিতে হবে। সেই সারের পরিমাণ হচ্ছে গাছ প্রতি 5 কেজি গোবর সার বা যে কোনো কম্পোস্ট, প্রতিটা 100 গ্রাম করে বোরিক অ্যাসিড বা বোরাক্স অথবা বোরন এই জাতীয় যে কোনো সার প্রতি গাছে 30 গ্রাম, জিঙ্ক সালফেট 30 গ্রাম, এই পরিমাণ সার উনি 2 ভাগ করবেন করে বর্ষার আগে একবার, বর্ষার পরে একবার মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। দিলে দেখা যাবে যে গাছে আর সমস্যা হবে না। আরেকটা সমস্যা সেটা হচ্ছে ডালিম গাছে কিন্তু 3 ধরনের ফুল হয়। পুরুষ ফুল কিন্তু অটোমেটিক পড়ে যাবে, আর যেটা মাঝামাঝি সেটাও পড়ে যাবে অথবা একটু চ্যাপ্টা ধরনের ফল হবে। আর যেটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এখান থেকে হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার, এখান থেকে কিন্তু গোল শেপ ডালিম পাওয়া যাবে। যাই হোক, অনেক সময় দেখা যায় একই থোকার মধ্যে অনেকগুলি ফুল আসে, এই জন্য ফুলটা কিছুটা যখন ফলে পরিণত হবে তখন ভেঙে দিতে হবে, না হলে এই ফলগুলি ছোট হয় অথবা ঝরে পড়ে যায়, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে ডালিম গাছে প্রচুর আলোর দরকার হয়। অনেক সময় দেখা যায় ডালিম গাছের যদি বাড়ির আশপাশে লাগায়, বড় একটা গাছ ছায়া দিচ্ছে, এই ছায়া যাতে না পড়ে। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডালিম গাছের প্রুনিং খুব ইম্পর্টেন্ট। প্রুনিংটা হচ্ছে যে মাঝে মাঝে যে ওনার যে গাছের যে কচি ডাল বা বয়স্ক পোকামাকড় লাগানো অথবা শুকনো ডাল, এই ডালগুলো কেটে দিতে হবে এবং চারদিকে সমানভাবে কেটে দিলে দেখা যাবে যে সূর্যের আলো ভালোভাবে ভিতরে প্রবেশ করবে, তখন আর এই ডালিম ভালো হবে, বড় হবে। আর ওনার এখন যে সমস্যা হচ্ছে সেটা ছত্রাকজনিত এক ধরনের ছত্রাকের আক্রমণের কারণে এক ধরনের রোগ হয়েছে। এই রোগের কারণে দেখা যাবে ডালিমের নিচের অংশে প্রথমে পানির মতো দাগ পড়ে, তারপর আস্তে আস্তে এটা কালো হয়ে নিচের অংশ শুকে পড়ে যায়, এটা আসলে বড় হয় না। এই জন্যে ওনাকে বায়োশিল্ড অথবা এই ধরনের যে কোনো ফাঙ্গিসাইড 7 দিন পর পর স্প্রে করলে আশা করি ভালো ফল পাবেন। আর এখন উনি এই মুহূর্তে এর পাশাপাশি যদি 1 লিটার পানির সাথে 1 চামচ বোরিক অ্যাসিড মিশিয়ে গাছে স্প্রে করে, তাহলে এই ডালিমের তাৎক্ষণিক যে ঝরা এটা হবে না। আশা করছি বুশরা, যিনি মিরপুর থেকে প্রশ্নটি করেছেন, তিনি তার সমস্যার সমাধানটি পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। নরসিংদী থেকে মনির হাসান জানতে চেয়েছেন, তিনি চিচিঙ্গার চাষ করতে চান, তাই কখন কোন পদ্ধতিতে আবাদ করলে বেশি লাভবান হবেন? তিনি শুরু করতে যাচ্ছেন চিচিঙ্গার চাষ। চিচিঙ্গার চাষ শুরু করতে চাচ্ছেন, ধন্যবাদ ওনাকে। যে চাষ করার আগে আমি এর আগেও বলেছি যে জাত নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যায়
যে কৃষক যেখানে সেখানে জাত যেটা পায় সেটা নিয়ে এসে বীজ চারা তৈরি করে লাগায়, কিন্তু ওনাকে প্রথমে জাত নির্বাচন করতে গেলে কিছু সুন্দর জাত রয়েছে, যেমন সুরমা, এটা ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড এটা বাজারজাত করে থাকে। আরেকটা রয়েছে গ্রিন কোবরা, এটাও ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের এই চিচিঙ্গার দুটো জাত। এই দুটো জাত 15 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়, এটা নিয়ে উনি শুরু করতে পারেন। আর উনি শুরু করতে হবে ফেব্রুয়ারি থেকে জুন এই সময়ের মধ্যে চাষ করতে হবে। এখন আসলে লাগানোর সময় প্রায় চলেই গিয়েছে, এখন লাগালে তেমন হবে না। উনি আগামী বছর যখন চাষ করবেন তখন ফেব্রুয়ারি থেকেই ওনাকে শুরু করতে হবে। সেক্ষেত্রে জমি ভালোভাবে চাষ দিয়ে যে পরিমাণ সার দেওয়া দরকার, বিশেষ করে গোবর সার প্রতি হেক্টরে কমপক্ষে 20 টন, ইউরিয়া টিএসপি এমপি 175 কেজি, এবং জিপসাম যেটা আমরা আসলে খুব কম দিয়ে থাকি, কমপক্ষে এটা দিতে হবে 100 কেজি হেক্টর প্রতি। বোরিক অ্যাসিড এটা আমরা দিই না, এটাও দিতে হবে কমপক্ষে 10 কেজি, জিঙ্ক সালফেট 10 কেজি। এই পরিমাণ সার উনি জমিতে ভালোভাবে মিশিয়ে দেবেন। এটাকে অবশ্যই মাচা, যাকে বিভিন্ন জায়গায় বাউনি বলে থাকতে পারে, মাচাতে চাষ করতে হবে। এই মাচা দেওয়ার পর মাচাতে যখন ফুল আসবে তখন কৃত্রিম পরাগায়ন করতে হবে। এইভাবে যদি উনি পরাগায়ন করেন তাহলে প্রত্যেকটা স্ত্রী ফুল থেকে চিচিঙ্গা পাবেন। এই ব্যবস্থা নিলে উনি আসলে আশা করি সফল হবেন। আমাদের অসংখ্য প্রশ্নের ভিড় থেকে একটা শেষ প্রশ্ন নিতে চাই। পাপন, উনি বাগেরহাট থেকে জানতে চেয়েছেন, তিনি 5 বছর ধরে 1 বিঘা জমিতে পুঁই শাক চাষ করছেন। গত 3 মাস যাবৎ পুঁই শাকের পাতায় ছোট ছোট ছিদ্র হচ্ছে। এখন ঠিক তিনি কি ব্যবস্থা নেবেন এবং এই সমস্যার কি সমাধান তিনি জানতে চাচ্ছেন? ধন্যবাদ ওনাকে। ওনার আসলে পুঁই গাছের পাতায় যে ছিদ্র হচ্ছে এটা ছিদ্র নয়। পুঁই শাক দেখবেন যে আপনি যদি বাজারে কিনতে যান পাতায় অসংখ্য ছোট ছোট দাগ পড়ে, এটা এক ধরনের ছত্রাক, এবং এই দাগের ফলে পাতা কালো হয়ে যায়। দেখা যায় যে পুরো পাতাটা হয়তো কালো হয়ে গেছে, কিন্তু ছোট 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 রিঙের মতো দাগ হয়। আর যখন বৃষ্টি পড়ে তখন ওই দাগটার ভিতর দিয়ে বৃষ্টি চলে যায়, ফলে দেখা যায় যে পাতা হয়তো ঝাঁঝরা হয়েছে বা ছিদ্র হয়েছে। এটা এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। এই ছত্রাক দমনের জন্য ওনাকে এখন যেটা করতে হবে, যে পাতাগুলি আক্রান্ত হয়েছে বা যে গাছগুলো হয়েছে সেটা কেটে দিতে হবে। আর পুঁই শাক কেটে দিলে কিন্তু সমস্যা নেই, বরং কেটে দিলে সে পাশ থেকে আরও নতুন এবং সুন্দর চারা শাখা বের হবে। এই জন্যই ওনাকে ওই আক্রান্ত গাছগুলি কেটে দিতে হবে এখনই। আর কেটে দেওয়ার পর ব্যাভিস্টিন অথবা এই জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড উনি 4 গ্রাম পার লিটার পানির সাথে মিশিয়ে 15 দিন পর পর জমিতে স্প্রে করলে আর এই ধরনের আক্রান্ত হবে না। আর আগামীতে যদি উনি চাষ করেন তাহলে প্রথম থেকে বীজটা যদি শোধন করে নেন, বীজ শোধনের জন্য বায়োডার্মা একটা এই বীজ শোধনের জন্য ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের একটা প্রোডাক্ট। এইটা যদি 1 কেজি পুঁই শাকের মধ্যে 30 গ্রাম ভালোভাবে মিক্স করে নিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা পর উনি বীজ সোয়িং করেন, তাহলে পরবর্তী বছরে আর এই সমস্যা হবে না বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কোভিডের সময় আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য প্রশ্ন থেকে আমরা সময় স্বল্পতার জন্য বেশ কিছু প্রশ্ন বাছাই করেছিলাম, সেগুলোর খুব সুন্দর সুন্দর সমাধান আপনি দিয়েছেন। ধন্যবাদ আপনাকে স্যার। আপনাকে ধন্যবাদ। সেই সাথে এতক্ষণ পর্যন্ত যে দর্শকগুলি আপনারা দেখলেন তাদেরকেও ধন্যবাদ, এবং আগামীতে আরও সুন্দর সুন্দর প্রশ্নের আশা করি এখান থেকেই সমাধান আসবে। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন পাঠাতে পারেন, এছাড়াও আমাদের প্রশ্ন করতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টেলিভিশন, 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অথবা আমাদের মেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়। আর ফোন করতে পারেন 0178768282 এই নম্বরে, শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। প্রিয় দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন।